কয়েকদিন পর লিয়াম খবর পায় তার শাসনের একটা গ্রহে দস্যুরা হামলা করেছে। আমাকে তাকে জানায় গ্রহটা বসবাসের যোগ্য না, খননেরও উপযোগী না, তবুও সে সেখানে একটা কারখানা বানাতে পেরেছিল আর এখন ওই দস্যুরা সেটা লুটে নিতে এসেছে। ব্রায়ান এসে বলে আমাদের সেনারা দস্যুদের সঙ্গে লড়ছে, কিন্তু তারা বেশি টিকতে পারবে না। লিয়াম তৎক্ষণাৎ আমাগির দিকে তাকায়, বলে কি করা যায়? আমাগি বলে এই গ্রহের দিগন্ত আর অদ্ভুত মধ্যাকর্ষণ ব্যবহার করে আমরা ওদের উপর আচমকা আক্রমণ চালাতে পারি। লিয়াম বলে তুমি মহাকাশের যুদ্ধ সামলাও, দস্যুদের জাহাজ দখল করে ফেলো, আমি নিচে নেমে সেনাদের সঙ্গে কারখানা রক্ষা করব। ব্রায়ান তাকে থামিয়ে বলে এটা খুব বিপজ্জনক, কিন্তু লিয়াম শুনে না, নিজের মেকা নাইটের ভেতরে ঢুকে পড়ে। আমাকে তাকে গ্রহের দিকে ছুড়ে দেয়। লিয়াম ম্যাগের আড়ালে থেকে দস্যুদের উপর হঠাৎ আক্রমণ শুরু করে। দস্যুরা ভীষণ ঘাবড়ে যায়, কেউ কেউ পিছন দিক থেকে লিয়ামের উপর হামলা করে, কিন্তু ইয়াসুর ভয়ানক ট্রেনিং এর জন্য লিয়ামের এখন অবজারভেশন হাকি আছে, সে সহজেই তাদের ধরাশায়ী করে। মেঘের আড়ালে যারা লুকিয়েছিল তাদের খুঁজে বের করে সে আরেকটা অস্ত্র দিয়ে গুলি করে ফেলে। দস্যুরা আরো ভয় পেয়ে যায়, পিছু হাঁটার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই লিয়াম তার ফ্লাইং স্ল্যাশ ব্যবহার করে এক আঘাতে ডজন খানেক মেকা কেটে ফেলে। দস্যুরা অবাক হয়ে যায়, তারা এমন দূর থেকে কাটা অস্ত্র আগে কখনো দেখেনি। তারা সঙ্গে সঙ্গে পালাতে শুরু করে। লিয়াম ভাবে এইবার তার রকেট পাঞ্চের স্বাদ নেবে, কিন্তু কমান্ড দিলেও কিছু হয় না। সে ভাবে নিয়াকে ফিচার লাগায়নি। ঠিক তখনই তার পাশে একটা জাদু চক্র ভেসে উঠে, সেখান থেকে একটা বিশাল রকেট হাট বের হয়, সোজা গিয়ে পাইলটে থাকা দস্যুদের আঘাত করে। বড়সড় বিস্ফোরণ হয়। লিয়াম রেগে আছে, কারণ এইটা সে যা চেয়েছিল সেটা না। নিয়া তাকে বলে এটাই একমাত্র উপায় ছিল, রকেট পাঞ্চকে কাজে লাগানোর জন্য এভাবেই করতে হতো। ঠিক তখনই আমাকে যোগাযোগ করে। সে লিয়ামকে জানায় আমি শুধু 10% দস্যুদের জাহাজ ধরতে পেরেছি, 30% ধ্বংস হয়ে গেছে আর বাকি 60% পালিয়ে গেছে। লিয়াম ভাবে তবুও জয় পেয়েছি। সে আমাকে বলে তুমি দারুণ কাজ করেছো। শীঘ্রই খবরটা পৌঁছায় পাইরেট ক্যাপ্টেন গোজের কাছে। সে এখন ল্যাবরেটরিতে। এই খবর শুনে সে রেগে গেছে। তার সহকারী বলে দস্যুরা শত্রুদের হালকাভাবে নিয়েছিল, তাই হেরে গেছে, আর ক্ষতি কমাতে তারা পালিয়ে গেছে। ক্যাপ্টেন গোজ বলে ওরা কাপুরুষ, আমার দল হার মেনে নেয় এমন কাউকে বরদাস্ত করব না। সে আদেশ দেয় সব জাহাজ তৈরি করো, যারা পালিয়েছে তাদের ধ্বংস করব। সবাই জানো ক্যাপ্টেন গো হার মানা সহ করে না, সে নিজের নেতৃত্ব দিবে বলে ঠিক করে, আর তার নতুন পরীক্ষার বিষয়কে দেখতে বলে আর একটু অপেক্ষা করো, তোমার সঙ্গে মজা করতে পারবো। অন্যদিকে লিয়াম তার গ্রহের বাইরে স্পেস স্টেশনে পৌঁছে যায়। সে খুশি কারণ জলদস্যুদের উপর জয় পেয়েছে। আমাকে বলে অভিনন্দন, তোমার জীবনের প্রথম যুদ্ধ জিতেছ। লিয়াম হাসে, জয়টা তো ভালো, কিন্তু তার চেয়েও ভালো লুটপাট পেয়েছি। আমাকে বলে সাম্রাজ্যের নিয়ম অনুযায়ী যদি পাইরেট জাহাজ ধরা পড়ে তাহলে সে জাহাজ আর ভিতরে সব মালপত্র তোমার হয়। এই কথা শুনে লিয়াম একেবারে উৎসাহিত। সে ভাবে ওদের জাহাজে নিশ্চয়ই সোনা রূপা ভর্তি, কিন্তু হঠাৎ করে দেখা গেল ওদের কাছে আরো দামি কিছু আছে। সৈন্যরা জলদস্যুদের জাহাজ থেকে বিশাল বিশাল বক্স নামিয়ে আনলো। বাক্সগুলোতে ছিল খুব দুর্বল খনিজ, যেমন আডামেট আর মিথিল। আমাকে লিয়ামকে বলল এই জিনিসগুলো অনেক দামি, কিন্তু লিয়ামের মন ভরল না। সে আসলে সোনা আর হীরা চেয়েছিল। আমাকে তখন তাকে বুঝিয়ে বলে সোনার আসলে তেমন দাম নেই, এইটা বেশিরভাগ সময় অপ্রয়োজনীয়, আর হীরা তো শুধু কার্বন, এটা তো ঘরেই তৈরি করা যায়। লিয়াম তখন বুঝলো পৃথিবীর দামি ধাতু আর রত্নগুলো এখানে কোনো দামি জিনিস না, তবুও তার ভেতরে সোনালোভী মন এখনো সেই চকচকে ধাতুকে চাই। সে জোর দিয়ে সোনা চাইলো। ব্রায়ান তখন বলল আমাদের কাছে কিছু সোনা আছে, এগুলো দিয়ে ইলেকট্রনিক জিনিস বানানো হয়। লিয়াম বলল তাহলে এই সোনাগুলোর মুদ্রা বানিয়ে দাও, আমার ঘর ভরে ফেলো সেগুলো দিয়ে। আর মিথিল আর ওইসব দুর্বল ধাতু সে চাই, এগুলো দিয়ে দৈবাস্ত্র বানানো হোক। ব্রায়ান দুঃখিত মুখে বলে দুঃখিত স্যার, আমার দলে এমন কোনো দক্ষ লোহার কামান নেই যারা এইটা বানাতে পারবে। লিয়াম হতাশ হয়। তখন আমাকে বলল আমি একটা ব্যাপার খেয়াল করেছি, যখন আমরা জলদস্যুদের সঙ্গে যুদ্ধ করছিলাম। সে বলল এই মুহূর্তে ব্যানফিল্ড পরিবারের প্রায় 10,000 যুদ্ধজাহাজ আছে, আর তার মধ্যে শুধু 30% চালু আছে, অর্থাৎ খুব বেশি হলে আমরা 2000 জাহাজ মাঠে নামাতে পারি জরুরি মুহূর্তে। লিয়াম শুনে অবাক হয়ে গেল। সে ভাবলো তাহলে এত কম জাহাজ নিয়ে আমরা কিভাবে জিতলাম। আমাকে বলল জলদস্যুরা আমাদের হালকাভাবে নিয়েছিল, আর আপনি যখন যুদ্ধে নামলেন ওরা তো পেছনে হাঁটতে বাধ্য হলো। লিয়াম খুশি হলো এটা শুনে, কিন্তু সেই 70% অকেজ জাহাজ ওকে চিন্তায় ফেলে দিল। তখন আমাকে পরামর্শ দিল এইসব অকেজ জাহাজ বিক্রি করে দিন, যেগুলো আর কাজে লাগে না। ব্রায়ান সঙ্গে সঙ্গে আপত্তি জানালো যদি আমরা আমাদের জাহাজ কমিয়ে দিই তাহলে দস্যুরা ভাববে আমরা দুর্বল, আবার হামলা করবে। আমাকে জবাব দিল কিন্তু যেই সব জাহাজ এখন ব্যবহার করছি না সেগুলো প্রাথমিক মেরামত করতেও অনেক টাকা লাগবে, আর আমাদের কাছে অত টাকা নেই। লিয়াম বলল হ্যাঁ, আমি টাকা অপচয় করতে চাই না, যেই সব জাহাজ কোনো কাজে লাগে না সেগুলো বেচে ফেলি অথবা অন্য কাজে লাগাই। আমাকে তখন একটা প্রস্তাব দিল দস্যুদের জাহাজ থেকে পাওয়া মালপত্র বিক্রি করে আমরা নতুন জাহাজ কিনতে পারি, যদিও একেবারে নতুন মডেল কিনতে পারবো না, কিন্তু পুরাতন ভালো জাহাজ কিনে ক্লিপ তৈরি করতে পারি। ব্রায়ান আবার বিরোধী করলো পুরনো জাহাজ বিক্রি করলে আমাদের পরিবারের সম্মান কমে যাবে, কিন্তু লিয়াম সোজাসুজি বলল আমি এ সম্মান টম্মান কিছু
মানি না, আমার দরকার জেতা। আমাকে এখনই ভালো পুরনো কিছু যুদ্ধজাহাজ কিনে ফেলো। এদিকে লিয়ামের এলাকা থেকে অনেক দূরে নিয়ে একটা উপস্থাপন দিচ্ছিল সাম্রাজ্যের সেনাবাহিনী অভিজাতদের সামনে। সে বলল, সপ্তম অস্ত্র কারখানা একটা নতুন যুদ্ধজাহাজ তৈরি করছে। এটা আগেরগুলো থেকে অনেক শক্তিশালী, কম জ্বালানি খায় আর রক্ষণাবেক্ষণও সহজ। নিয়ার উপস্থাপনা শেষ করতেই তৃতীয় অস্ত্র কারখানার এক প্রতিদ্বন্দ্বী তার জাহাজ উপস্থাপন করলো। শুরুতেই সে জানালো এই জাহাজকে ডিজাইন করেছে একজন পুরস্কার জয়ী স্থপতি। সে জাহাজটার ভেতরে দামি আর রাজকীয় সাজসজ্জা দেখাচ্ছিল। বলল, এইটা বানিয়েছে সবচেয়ে বড় ফ্যাশন কোম্পানি, আর ভেতরে যেসব জিনিস ব্যবহার করা হয়েছে সেগুলো খুব দুর্লভ আর দামি। তারপর সে অতিথিদের বলল, এই জাহাজ থাকলে যুদ্ধ যত কঠিনই হোক তাদের দেখাবে একদম স্টাইলিশ আর এলিগেন্ট। তার এই কথা সবাইকে খুব টানলো। ইম্পেরিয়াল আর্মির সব নতুন সৈন্যরা ঠিক করলো তারা তৃতীয় ফ্যাক্টরির এই জাহাজটাই কিনবে, এটাই হবে তাদের প্রধান যুদ্ধ জাহাজ। এই দেখে মিয়া হতভম্ব। সে তো জানে তার জাহাজ এর চেয়েও ভালো। সে জিজ্ঞেস করলো, লোকজন একটা বিলাসবহুল ক্রুজ কেন পছন্দ করবে একটা আসল যুদ্ধ জাহাজ রেখে? তৃতীয় ফ্যাক্টরি সে মহিলা উত্তর দিল, আমাদের জাহাজেও বিশেষজ্ঞদের বানানো অস্ত্র আছে, সুতরাং শক্তিও আছে, কিন্তু শক্তি শুধু যথেষ্ট না, দেখতেও সুন্দর হতে হয়, তবেই তো কাস্টমার আকৃষ্ট হবে। মিয়া যতই কিছু বলুক কোনো কাজ হয় না। পরে তারা দুজন যখন ভবন থেকে বের হয়, মিয়া বলল, যদি সত্যি যুদ্ধ লাগে 7 ফ্যাক্টরি সহজেই জিতবে। সোনালী চুলের মহিলা হাসে, বলল, তোমার আর আমার জাহাজের মুখোমুখি হওয়ার সুযোগই থাকবে না, কারণ কেউ তোমার ওই সাদামাটা আর বিরক্তিকর জাহাজ কিনবে না। এই কথা শুনে নিয়ার খুব রাগ হয়। সে চায় ঝগড়া করতে, কিন্তু তারা দুজন নিজ নিজ বাড়িতে বসে আছে আর কথা বলছে প্রযুক্তির মাধ্যমে। নিয়া হতাশ হয়ে পড়ে, ভাবছে এবার হয়তো বস তাকে বকা দেবে। তারপর হঠাৎ মনে পড়লো লিয়ামের কথা। সে তো একটা ম্যানুয়াল ব্যাটার আর্মার নিয়েছিল। নিয়া ভাবে, এই বোকা লোকটা তো আমার যুদ্ধজাহাজ কিনবে নিশ্চয়ই। অন্যদিকে সেই গাইড একজন অসুস্থ ধরনের পাগল লোক। সে অন্যের নেগেটিভ অনুভূতি দেখে মজা পায়। সে এখন পৃথিবীর সাধারণ মানুষদের নিয়ে মজা নিচ্ছে, তাদের হতাশা আর দুঃখ তাকে ভালো লাগাচ্ছে, কিন্তু এগুলো তার জন্য যথেষ্ট না। সে অপেক্ষা করছে লিয়ামের দুঃখের জন্য। সে ভাবছে লিয়াম হয়তো আগে অনেক ঋণে ডুবে গেছে। সে ঠিক করে এবার নেগেটিভ অনুভূতি প্রথম বুঝতে নেবে। সে ফ্যান্টাসির দুনিয়ায় ঢুকে পড়ে, কিন্তু ঢুকতেই চমকে যায়। দেখে লিয়াম নাকি তার শহরটাই বদলে ফেলেছে। আগে যেখানে গাছপালা চেয়েছিল এখন সেখানে সুন্দর করে কাজ চলছে, নির্মাণ চলছে ঠিকঠাক। গাইড তো নিজে থেকে বিশ্বাস করতে পারে না। সে ভাবে এই শহরটা তো আগে থেকেও খারাপ থাকার কথা, কিভাবে এমন হলো? তারপর ভাবে কমপক্ষে তলোয়ার চালানোতে লিয়াম নিশ্চয়ই হতাশ, কারণ সে নিজেই তো ইয়াসু নামে এক প্রতারককে লিয়ামের দিকে পাঠিয়েছিল। গাইড যায় সে প্রতারক তলোয়ারবাজের খুঁজে। দেখে সে একটা বারে বসে আছে, পুরো মাতাল, বসে বসে বকছে তার ছাত্র নাকি প্রথম শ্রেণী তলোয়ারবাজ হয়ে গেছে, অথচ সে নিজেই তো তৃতীয় শ্রেণীরও না। সে কাঁদে, বলে, আমি তো শুধু সে বাজে ট্রেনিং ফলো করেছিলাম, কোনোভাবে একটা জাদু মন্ত্র কপি করে ওটা আসল আক্রমণে রূপ দিলাম। গাইড পুরো বিভ্রান্ত হয়ে যায়, সরাসরি লিয়ামের খবর নিতে যায়। গিয়ে দেখে লিয়াম এখন ঠিক সেই একই চাল কপি করতে পারে যেটা ইয়াসু প্রথমবার ওকে দেখিয়েছিল, কিন্তু লিয়াম এতে খুশি না। সে ভাবে ইয়াসু ইচ্ছে করে লেভেল কমিয়ে ওকে সেটা দেখিয়েছিল। লিয়ামের বিশ্বাস যদি ইয়াসু তার পুরো শক্তি ব্যবহার করত তাহলে 1 মাইল দূর থেকেও টার্গেট কেটে ফেলতে পারত। তাই সে ঠিক করে আরো কঠোর প্রশিক্ষণ চালিয়ে যাবে। তলোয়ার চালাতে চালাতে ভাবে তার জীবনটা খুব খারাপ ভাবে শুরু হয়েছিল। বাবা মা তাকে ফেলে গিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল কারণ তার জীবনে ভালো মানুষ এসেছিল, তাই সে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে। সে গাইডকে ধন্যবাদ জানায় এখানে পাঠানোর জন্য। আর এই পজিটিভ অনুভূতি এত তীব্র হয় যে ওই অদ্ভুত লোকটা ব্যথায় হাঁটু গেড়ে বসে পড়ে, কারণ সে পজিটিভ কিছু দেখলেই কষ্ট পায়। সে সঙ্গে সঙ্গে ইয়াসুর নেগেটিভ অনুভূতি শোষণ করে ফেলে। এতে তার শরীর আবার ভালো হয়ে যায়। সে ভাবতে থাকে লিয়াম এত খুশি কিভাবে। তার তো মনে হয় সে ভুল করেনি লিয়ামকে এখানে পাঠিয়ে। আর এখন যে সুখ লিয়াম পাচ্ছে সেইটা একসময় তাকে আরো বেশি কাঁদাবে যখন তার জীবন একদম ভেঙে পড়বে। কয়েকদিন পর আমাকে লিয়ামকে জানায় ইম্পেরিয়াল আর্মি তাদের পুরনো যুদ্ধ জাহাজগুলো বিক্রি করছে, কারণ তার নতুন মডেল আনছে। লিয়াম এই প্রস্তাবটা পছন্দ করে, কিন্তু তারপর আমাকে বলে এই চুক্তির একটা শর্ত আছে, তাদের কিছু রিজার্ভ অফিসার আর সৈনিক নিতে হবে যাদের শীঘ্রই অবসর দেওয়া হবে। লিয়াম ভাবে ইম্পেরিয়াল আর্মি যেন তাদের অপ্রয়োজনীয় মানুষগুলো গুছিয়ে দিচ্ছে, কিন্তু আমাকে বলে তারা হয়তো দ্বিতীয় সারির সৈনিক, কিন্তু তাদের অভিজ্ঞতা অনেক, এমনকি লিয়ামের নিজের সেরা সৈনিকদের থেকেও বেশি। তাদের নিলে ব্যানফিল্ড এস্টেটের উপকারী হবে। এই কথা শুনে লিয়াম চুক্তি করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সে সেই লোকটা ঠিক করে সে লিয়ামের কাছে একদল সৎ আর ন্যায়ের সৈনিক পাঠাবে। এরা খারাপ শাসক সহ করে না, বরং বিদ্রোহ করে। এইদিকে ইয়াসু এখনো বার থেকে ফেরার মত হ্যাংওভারে ভুগছে, কিন্তু যখন সে নিয়ার ডাক শুনে তার ঘরের বাইরে থেকে সঙ্গে সঙ্গে সে সচেতন হয়ে যায়। সে তাকে ঘরে ঢুকতে বলে। নিয়া ঢুকতেই তাকে প্রশংসা করতে শুরু করে, বলে আপনি লিয়ামকে এত অল্প বয়সে একদম দারুণ তলোয়ারবিদ বানিয়ে তুলেছেন। ইয়াসু ভাবে নিয়া তাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু আসলে নিয়া শুধু লিয়ামের সম্পর্কে কিছু তথ্য জানতে চায় যাতে তার সাথে ব্যবসা করতে পারে। এই ভুল বুঝাবুঝি পুরো কথোপকথন চলতে থাকে। ইয়াসু ভাবে নিয়া ওর শখ আর পছন্দ জানতে চায়, কিন্তু নিয়া জানতে চায় নিয়ামকে কিভাবে একটা কমপ্লিমেন্টারি অফার দিয়ে তাদের ব্যাটলশিপ কিনাতে রাজি করাবে। ইয়াসু নিজেকে বেশ সাহসী দেখাতে চায়, কিন্তু নিয়া বারবার অনুরোধ করলে ইয়াসু বলে ফেলে ওর অফিসে কাজ করা মেয়েদের প্রতি একটু আলাদা দুর্বলতা আছে। নিয়া ভাবে এই জিনিসটাই বুঝি লিয়ামের পছন্দ, তাই পরের বার
বার যখন নিয়া লিয়ামের সাথে দেখা করতে যায়, সে ঠিক করে যেমনটা ইয়াসু বলেছিল সেভাবে সাজে। সে টিকটকের মতো আচরণ শুরু করে আর বলে আমার শিপগুলো কিনে ফেলো, কিন্তু লিয়াম সরাসরি না বলে দেয়। বলে আমি তো একদম সেই দিনই একটা স্কোয়াডের পুরো শিপ আর সৈন্য কিনে ফেলেছি। নিয়া জানতে পারে লিয়াম এই শিপগুলো ইম্পেরিয়াল আর্মি থেকে কিনেছে। তখন নিয়া রেগে যায়, বলে এই তৃতীয় অস্ত্র কারখানা এখন আমার রাস্তা আটকাচ্ছে। তবুও নিয়া হাল ছাড়ে না। সে বলে একটা ডেমো না দিয়ে যাব না। সে তার ফ্যাক্টরির শিপগুলো সম্পর্কে বলে যেগুলো সেরা পারফরমেন্সের জন্য বানানো। লিয়াম বলে তবে এগুলো ইম্পেরিয়াল আর্মিকে দাও। নিয়া কাঁদতে শুরু করে, বলে আমার প্রেজেন্টেশনে কেউই রাজি হলো না। সে অনুরোধ করে কমপক্ষে 100টা শিপ কিনে নাও, আর বলে যদি এখনই টাকা না থাকে তাহলে লোন নিয়ে দাও, পরে পরিশোধ করো। লিয়াম বলে লোনের কথা শুনতেই চায় না। তখন নিয়া সিদ্ধান্ত নেয় এইবার পুরো আকর্ষণ ব্যবহার করতে হবে। সে লিয়ামকে আকর্ষণ করার চেষ্টা করে। লিয়াম থামতে বলে এইটা আমাকে সেই সময় মনে করিয়ে দেয় যখন আমার স্ত্রী ঝকঝকে পোশাক পরতো, কিন্তু সেটা আমার জন্য না। নিয়া থামে না, বরং আরো এগিয়ে যায়। শেষমেশ লিয়াম রাজি হয়ে যায় যাতে নিয়া থেমে যায়। সে ঠিক করে 300টা যুদ্ধজাহাজ কিনবে ওর কাছ থেকে, কারণ আমাকে বলে যে এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। আর নিয়া খুশি হয়ে দৌড়ে যাচ্ছে জাহাজগুলো প্রস্তুত করতে। বাইরে ওর টিমমেটদের সাথে যোগাযোগ করে বলে কিভাবে ও একটা নোবেলকে ফাঁদে ফেলে 300টা জাহাজ বিক্রি করিয়েছে। ব্রায়ান আর ইয়াসু দুজনেই সেটা শুনে। ব্রায়ান চিন্তিত যে লিয়াম হয়তো একটা ফাঁদে পড়েছে। একটু পর নিয়া 300টা উন্নত মানের যুদ্ধজাহাজ লিয়ামের জন্য ডেলিভারি করে। একই সময়ে তার সামরিক বাহিনী কাছ থেকে কেনা সেকেন্ড হ্যান্ড যুদ্ধজাহাজগুলো এসে পৌঁছায়। এই সময়ে ইয়াসু এখনো রেগে আছে, কারণ নিয়া লিয়ামকে ফাঁদে ফেলেছে বলে ও মন খারাপ করছে। ও মনে করে লিয়াম হয়তো ওকে টাকা দিয়েছে এমন অভিনয় করতে, আর তাই ও তাকে ক্ষমা করতে পারছে না। ঠিক তখনই কেউ এই নেগেটিভ আবেগ দেখে খুশি। সেটা হলো গাই। সে চায় ইয়াসু লিয়ামের প্রতি আরো রাগী হোক, তারপর এমন ভাবে ওকে আঘাত দিক যা লিয়ামকে প্রচন্ড নেগেটিভ অনুভূতি দেবে। জানতেও পারছিল না যে তার শিক্ষকের প্রতিশোধের ইচ্ছা আছে। লিয়াম গেল সপ্তম অস্ত্র কারখানার নতুন যুদ্ধজাহাজগুলো দেখতে। সেখানে ছিল নিয়া। সে লিয়ামকে ঘুরিয়ে দেখাচ্ছিল। লিয়াম বলল এইটা খুব আলিশান না হলেও নতুন মডেলটা ভালো একটা ব্যাপার। নিয়া বলল আলিশান জিনিসগুলো বেকার, কিন্তু লিয়াম বলল তার তো এইসব ভালো লাগে। নিয়া এমন ভান করলো যেন কিছু শুনতে পায়নি। তারপর যুদ্ধজাহাজ এক্স ভাইপার এর কথা বলতে শুরু করলো, একদম গাড়ি বিক্রেতার মতো আচরণ করে বলল লিয়াম প্রথম 3000 স্পেস কিলোমিটার কমপক্ষে 25% পাওয়ারে চলবে, আর প্রতি 5000 স্পেস কিলোমিটারে নিউট্রিনো তেল বদলাতে হবে। এছাড়াও বলে শুধুমাত্র তাদের কারখানায় মেরামত করালে লয়ালিটি পয়েন্ট পাবে, যেগুলো থেকে অনেক সুবিধা হবে। লিয়াম জিজ্ঞেস করলো তুমি তো একটা যুদ্ধজাহাজ না গাড়ি বিক্রি করছো। নিয়া আবারও শুনতে পায়নি, ভান করে বলল রসিদ সাইন করো। তারপর নিয়া আবারও ধোকাবাজি শুরু করলো। সে চাইলো লিয়াম তার নতুন ধারা দস্যু জাহাজগুলো তাকে দিতে। লিয়াম অস্বীকার করলো, কারণ সে এগুলো নিজের ক্লিতে যোগ করার পরিকল্পনা করছে। হঠাৎ আমাকে একটা আইডিয়া নিয়ে এলো। সে বলল আমরা কিছু জাহাজ নিয়াকে দিতে পারি, বাকিগুলো তার কাছে মেরামত করানোর জন্য দিতে পারি। বেশিরভাগ জাহাজ খারাপ অবস্থায়, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। নিয়া বলল সে সেই সত্যগুলো খুশি মনে নেবে, কারণ দস্যু জাহাজগুলোতে অজানা প্রযুক্তি আছে যা সাম্রাজ্যের বাইরে থেকে এসেছে এবং গবেষকরা এগুলো নিয়ে পড়াশোনা করতে আগ্রহী। লিয়াম এই আইডিয়া পছন্দ করলো এবং সঙ্গে সঙ্গে আমাকে আর নিয়াকে নিয়ে দস্যু জাহাজগুলো দেখতে গেল। তারা দেখতে পায় তার ভিতরের অংশ তাদের জাহাজ থেকে একদম আলাদা। নিয়া পায় অনেক নতুন বোতাম আর কন্ট্রোল প্যানেল। লিয়াম দেখতে পায় একটা স্টিয়ারিং হুইল। ওর ভেতরে থাকা ছোট হুইপ বেজে ওঠে, সেটা দেখে। সে নিয়াকে বলে যে সে এই স্টিয়ারিং হুইলটা তার যুদ্ধ জাহাজে রাখতে চায়। নিয়ে ওকে সাবধান করে, বলল এইটা কোনো কাজের হবে না, কারণ এতে জাহাজ নিয়ন্ত্রণ করা আরো কঠিন হয়ে যাবে। লিয়াম বলে কখনো কখনো একটা মানুষ তার হৃদয়ের কথা মানে, যদিও সেটা কাজে লাগে না। নিয়া শুধু নিঃশ্বাস ফেলে রাজি হয়ে যায় এইটা করার জন্য, কিন্তু তখন সে পায় একটা খুব অদ্ভুত যন্ত্র পাইরেট জাহাজের ভেতর, আর সেটা দেখে খুব আগ্রহী হয়ে যায়। লিয়াম তার বেশি কথা শুনে আর বোর হচ্ছিল। তখন সে দেখতে পায় একটা জল করা প্রাণী। সে তার পেছনে ছুটে যায়। আমাগিকে বলে সে মনে করছিল একটা কুকুর দেখেছে। হঠাৎ আবারও সে জল করা কুকুরটা তার সামনে দেখে, আর সে ঠিক করে সেটা অনুসরণ করবে। ট্রেইল তাদের নিয়ে যায় একটা অদ্ভুত রুমে। আমাকে নিজের শরীর কনসোলে লাগায় বুঝতে একটা নেভিগেশন রুম। সে নেভিগেশন ডিজাইন চালু আছে, আর ফ্লোরে উঠে আসে একটা মানচিত্র যেখানে দেখায় জাহাজ কোথায় কোথায় গেছে। তারা বুঝতে পারে পাইরেটরা সাম্রাজ্যের জাহাজগুলো লুটপাট করছে। কিন্তু আমাকে একটা আরো চিন্তিত বিষয় লক্ষ্য করে। সে বলে পাইরেট জাহাজ লুটপাট শেষ করে সব সময় একটা জায়গায় টেলিপোর্ট করে। সেটা সাম্রাজ্যের সীমানার কাছে একটা ওয়ার্প গেট। ওখান থেকে তারা একদম সামান্য দূরে ওয়ার্প করে সাম্রাজ্যের বাইরে চলে যায়। লিয়া মনে কৌতূহলী হয়ে তার কাছে জিজ্ঞেস করে ওই দস্যু জাহাজ কি অন্য কোনো সাম্রাজ্যের দিকে যায়। সে তাকে বলে না, এটা যায় সাম্রাজ্যের সীমানায় যুদ্ধের যে কোনো যুদ্ধক্ষেত্রে। সে বুঝিয়ে দেয় সেটা এমন এক জায়গা যেখানে বিভিন্ন জাতি আর শাসকরা লড়াই করে। লিয়াম তখন বুঝতে পারে দস্যুরা ওখানটা ব্যবহার করে কারণ ওই অবস্থাপূর্ণ অঞ্চলে কেউ তাদের ধরতে পারে না। পরে লিয়াম আমাগিকে জিজ্ঞেস করে তারা যখন শর্ট ওয়ার্প করে তাদের গন্তব্য কোথায়। আমাগি বলে সেটা ঠিক নির্দিষ্ট নয়, তবে সে একটা প্যাটার্ন বুঝতে পারে। সে প্যাটার্ন ডিকোড করতে শুরু করে, আর কয়েক সেকেন্ড পর বুঝতে পারে তাদের গন্তব্য একটা বিপদগামী গ্রহ যার অস্বাভাবিক কক্ষপথ আছে। এই গ্রহটা খুব দ্রুত চলে একটা অঞ্চলে যেখানে অনেক
ছোট ছোট কালো গহ্বর আছে। আমাগি বলে কালো গহ্বরে টান পড়ার কারণে ওই কক্ষপথ পুরোপুরি অপ্রত্যাশিত, আর দস্যুরা যেভাবে সেখানে টেলিপোর্ট করতে পারে সেটা তারা আগে থেকেই জানে। লিয়াম এখন আরো কৌতূহলী হয় বলে ওই বিপদগামী গ্রহটা লুকানোর জন্য একদম পারফেক্ট জায়গা। আমাগি একমত হয়, বলে এটা হয়তো দস্যুদের গোপন ঘাঁটি, কিন্তু লিয়াম তার সাথে একমত নয়। সে বলে এটা নিশ্চয়ই একটা ট্রেজার আইল্যান্ড, কারণ দস্যুরা সবসময় তাদের লুটপাটের পরে সেই দ্বীপে যায়। সে আমাগিকে বলে তার ফ্লিট একদম প্রস্তুত করতে, কারণ তারা এখন খাজনা শিকার করতে যাবে। অন্যদিকে দস্যু ক্যাপ্টেন গো ধরে ফেলেছে তার খলনায়কদের, যারা লড়াই হারানোর পর পালিয়ে গিয়েছিল। গো খুব রেগে, কারণ তার লোক একটা দুর্বল ও গরিব শাসকের কাছে হারলো। সে ঘোষণা করে সে নিজের সম্মান ফেরত পাবে লিয়ামকে ধ্বংস করে, কিন্তু তার আগে সে বিভৎসভাবে ধ্বংস করে তার পালিয়ে যাওয়া জাহাজগুলো। তারপর সে তার লোকদের পমোনা গেটে ওয়ার্প করতে বলে, যা সাম্রাজ্যের সীমানায় অবস্থিত। একই সময় লিয়াম আর তার সেনারা তাদের শর্ট রেঞ্জ ওয়ার্প শেষ করে নিকটতম ওয়ার্প গেটে পৌঁছায়, যা তাদের পমোনা গেটে নিয়ে যাবে, কিন্তু তারা সেটা ব্যবহার করতে পারছে না, কারণ ওয়ার্প গেট কর্তৃপক্ষ তাদের ব্যবহার করতে দেয় না। সুপারভাইজার লিয়ামের সাথে যোগাযোগ করে বলে ওয়ার্প গেট ব্যবহার করার জন্য একটা টোল দিতে হবে। টোলটা নির্ভর করবে তাদের যানবাহনের ওজন আর যাতায়াতের সুযোগের উপর। সুপারভাইজার স্পষ্ট করে বলে 7,000 যুদ্ধজাহাজ সাম্রাজ্যের সীমানায় টেলিপোর্ট করার টোল বেশ বেশি, আর তাদের অগ্রিম টাকা দিতে হবে, কারণ সে ব্যানফিল্ড পরিবারের উপর বিশ্বাস করে না। লিয়াম প্রতিশ্রুতি দেয় সে ফিরে এসে পুরো টাকা দিবে, কিন্তু সুপারভাইজার বলে কোনো গ্যারান্টি নেই সে ফিরে আসবে না, কারণ যদি ডাকাতেরা ধরতে পারে তাহলে সব শেষ। লিয়াম ফিরে যাওয়ার কথা অস্বীকার করে, কারণ তার অনেক খরচ হয়েছে সেনা এখানে আনার জন্য। সে সময় আর টাকা নষ্ট করতে চায় না ওয়ালেট আনতে গিয়ে। তারপর সে কারেন্টের মতো বদলে যায়, ম্যানেজারের সাথে কথা বলতে চায়। সুপারভাইজার বলে সে এখানে সবচেয়ে বড় মানুষ। লিয়াম ঠিক করে সরাসরি তার সাথে কথা বলবে। আমাগি মনে করে এইটা কোনো পার্থক্য করবে না, কারণ তারা এখনো কোনো চুক্তির কাছাকাছি নয়, কিন্তু লিয়াম বলে মানুষের একটা বিশেষ ক্ষমতা আছে, তারা সরাসরি মুখোমুখি হয় একে অপরকে ভালোভাবে বোঝে। এইদিকে গো আর তার ডাকাত জাহাজগুলো নিয়ে পমোনা গেটে পৌঁছায়। সেইখানে কর্তৃপক্ষ তার পকেটে পড়ে গেছে। সে তাদের টাকা দেয় আর ওয়ার্প গেট লিঙ্ক করে সে জায়গার সাথে যেখানে লিয়ামের সৈন্যরা অপেক্ষা করছে, কিন্তু গো এখনো সেটা জানে না। একই সময় লিয়াম ওয়ার্প গেট কর্তৃপক্ষের অফিসে যায়। সে সুপারভাইজারকে বলে গেট খুলে দিতে, কারণ সে ফিরেই অবশ্যই টাকা ফেরত দেবে, কিন্তু সুপারভাইজার ব্যবসার নিয়ম মেনে তার সব অনুরোধ অস্বীকার করলো। ঠিক তখন সে এক কল পায় যে দস্যুরা আসছে, আর সে লিয়ামকে বলে বাড়ি চল যেতে, কারণ তার অন্যান্য কাজ আছে। লিয়াম একটু হতাশ, কিন্তু তারপর আবার সে তার পেছনে দৌড়ায়। একটা জলজল করা কুকুরের মতো কিছু অনুভব করলো, তাই সে ঠিক করলো দেখবে আসলে কি ঘটছে। এইদিকে দস্যুরা ওয়ার্প গেটে প্রবেশ করলো। একটা ওয়ার্ম হোল তাদের গেটের অন্য পাশের গেটের সাথে যুক্ত করলো। তারা গেট দিয়ে যাওয়ার সময় গো তার সৈন্যদের বলল তারা ব্যানফিল্ড পরিবারকে ধ্বংস করবে এবং তাদের সবকিছু লুটে নিবে। অন্যদিকে লিয়ামের পাশে সুপারভাইজার তার সহযোগীকে বলল ওয়ার্প গেটের অন্য পাশে কে আছে তা নিয়ে ভেবো না, কারণ এটা তাদের ব্যাপার নয়, কিন্তু তার সহকর্মী জানে সেটা দস্যুর দল এবং সে লিয়ামের ফ্লিট নিয়ে চিন্তিত, যেটা এখন অপেক্ষার জোনে আছে। সুপারভাইজার তাকে বলল চিন্তা বন্ধ করো, কারণ দস্যুরা দুর্বল নোবেল পরিবারের উপর আক্রমণ করা স্বাভাবিক। তারা তাদের কাছে যাক যেখানে তাদের কোনো ব্যাপার নেই, কারণ তারা দস্যুদের কাছ থেকে অনেক টাকা পায়। সে কন্ট্রোল রুমে সবাইকে বলে এখন তারা 30 মিনিটের একটা বিরতি নিবে, যাতে তারা কিছু না দেখবে বা না শুনে, কারণ 30 মিনিটই গেট পার হওয়ার জন্য লাগবে। ঠিক তখনই সবাই রুম ছাড়তে শুরু করে। লিয়াম সেখানে আসে, পেছন করছে ঝকঝকে এক কুকুরকে। সে এখনো সেটা নিয়ে ভুলভ্রান্তিতে আছে, কিন্তু যখন সে দেখে যে কন্ট্রোল রুমে আর ওয়ার্প গেট পমোনিয়ার সাথে যুক্ত হয়েছে, তখন হঠাৎ খুশি হয়ে ওঠে। সে ভাবে সুপারভাইজার তার অনুরোধ প্রকাশ্যে না শুনলেও আসলে সে গোপনে তার সাহায্য করছে। লিয়াম মনে করে সবাই কন্ট্রোল রুম ছেড়ে গেছে গোপনে সাহায্য করার জন্য। সে খুশি হয়, কিন্তু তারপর সে লক্ষ্য করে ওয়ার্ম হোলের দিকটা উল্টো, তাই ঠিক করার সিদ্ধান্ত নেয়। সে কন্ট্রোল প্যানেলে বসে জোরপূর্বক ওয়ার্ম হোলের দিক উল্টো করে দেয়, কিন্তু এতে সমস্যা হয়। ওয়ার্ম হোলের একটা শাখা গঠন করে আর গো আর তার ফ্লিট অন্য একটা দিকে চলে যায়, যেটা তারা টেরও পায় না। ঠিক তখনই আমাগি লিয়ামের সঙ্গে যোগাযোগ করে, বলে ফিরে আসতে, কারণ তারা ওয়ার্প গেট ব্যবহারের অনুমতি পেয়েছে। লিয়াম তখনই ফিরে আসে এবং জিজ্ঞেস করে কিভাবে তারা অনুমতি পাবে। আমাগি বলে সে নিয়ার সঙ্গে যোগাযোগ করেছে, আর নিয়া বলেছে তারা 7 নম্বর অস্ত্র কারখানাকে গ্যারান্টর হিসেবে ব্যবহার করতে পারে। নিয়া বলে তারা ভালো ব্যবসা করছে, তাই সে অন্তত একটু সহ করতে পারবে। লিয়াম এটা শুনে খুশি হয়, এখন আর কোনো সমস্যা নেই, তাই সে ফ্লিটকে ওয়ার্প গেটে প্রবেশের আদেশ দেয়। খুব তাড়াতাড়ি তারা পমোনা গেট থেকে বেরিয়ে আসে। লিয়াম আমাগিকে আদেশ দেয় পুরো ফ্লিট একত্রিত হবার পর খাজনা দ্বীপে ছোট্ট দূরত্বে ওয়ার্প শুরু করতে। অন্যদিকে জলদস্যুরা এখন ধৈর্য হারাচ্ছে, কারণ এই সময়ের মধ্যে তাদের ওয়ার্ম হোলের অন্য পাশে থাকার কথা, কিন্তু এখনো তারা সেখানে আটকে আছে। হঠাৎ তারা দেখতে পেল সামনে একটা গেট। তারা গেট দিয়ে বের হয়ে এলো, কিন্তু বাইরে এসে বুঝলো তারা বিপদে পড়ে গেছে। তাদের ভাবনা ছিল তারা লিয়ামের এলাকার কাছে গিয়ে পড়বে, কিন্তু আসলে তারা গিয়ে পড়েছে ইম্পেরিয়াল আর্মি ট্রেনিং গ্রাউন্ডে। সেখানে এই মুহূর্তে 70,000টা ইম্পেরিয়াল ব্যাটলশিপ। এইদিকে লিয়ামের ফ্লিট একদম প্রস্তুত। তারা শর্ট ডিস্টেন্স ওয়ার্প ব্যবহার করে চলে গেল ট্রেজার আইল্যান্ডে, যেখানে অনেক জলদস্যু জাহাজ ভিড়ে আছে। আমাগি হিসাব করে বলল এই দ্বীপে আছে 20,000 জলদস্যু জাহাজ, কিন্তু বেশিরভাগই ডক করা আর নিষ্ক্রিয়। তারা ভাবেইনি কেউ এত কাছে
চলে আসবে। এই খবরটা লিয়ামের জন্য ভালো। সে সিদ্ধান্ত নিল এখনই যুদ্ধের পোশাক পরে নেবে আর আমাগিকে বলল বাকিটা তুমি সামলাও। আমাগি সাথে সাথে ফ্লিটকে আদেশ দিল জলদস্যুদের জাহাজে গুলি চালাও। একটার পর একটা জাহাজ ধ্বংস হতে লাগলো। লিয়ামও তৈরি হয়ে গেল। সে ব্যাটল জোনে ঝাঁপ দিল। সে লড়তে লাগলো জলদস্যুদের মেকা ইউনিটের সাথে। তাদের দক্ষতা লিয়ামের ধারের কাছেও না। লিয়াম ব্যবহার করলো তার রকেট পাঞ্চ। সে জাহাজগুলো গুরুত্বপূর্ণ তার টেনে ছিঁড়ে ফাটিয়ে দিল। একটার পর একটা বিস্ফোরণ হতে লাগলো। অল্প সময়ে সব জলদস্যু সাপ। তারপর লিয়াম আমাগিকে বলল সব মেকা সৈন্যদের পাঠাও টেজার প্ল্যানেটে। যা কিছু পাও সব উঠিয়ে আনো। তারপর লিয়াম আর তার মেকানাইটরা একসাথে আক্রমণ করলো ট্রেজার প্ল্যানেটে। তারা বাইরের পৃষ্ঠতল ধ্বংস করলো। একটা পথ তৈরি করে ভিতরে ঢোকার জন্য। একজন বিজ্ঞানী ভেতরে আতঙ্কে পড়ে যায়। লিয়ামের সৈন্যদের আক্রমণে তাদের রক্ষা ব্যবস্থা যা কিছু বাকি ছিল সব ধ্বংস হয়ে যায়। সে দৌড়ে কন্ট্রোল রুমে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে তারা এখনো আক্রমণের মধ্যে আছে আর গ্রহের চারপাশে পাহারায় থাকা সব পাইরেট জাহাজ ধ্বংস হয়ে গেছে। এই সময় লিয়াম অবশেষে গ্রহের ভেতর ঢুকে পড়ে। সেখানে তার সামনে আসে কিছু মেকা আর্মার পরা পাইরেট। লিয়াম দেরি না করে এক এক করে সবাইকে কাটতে শুরু করে। যখন ক্যাপ্টেন সেখানে পৌঁছে তখন লিয়াম সব কাজ শেষ করে ফেলেছে। ক্যাপ্টেন জানায় ওরাও তাদের দিকের পাইরেট সব শেষ করে ফেলেছে। তখন লিয়াম অর্ডার দেয় সামনের রাস্তা পরিষ্কার করতে থাকো আর ট্রেজার রুম খুঁজে বের করো। হঠাৎ সে আবারও সেই আলো জ্বলা কুকুরটাকে দেখে। এইবার সে ঠিক করে ওর পেছনে পেছনে যাবে। এইটা ঠিক সিদ্ধান্ত ছিল কারণ কুকুরটার পথ তাকে নিয়ে যায় কন্ট্রোল রুমে যেখানে বিজ্ঞানী আর তার লোকেরা হাত তুলে আত্মসমর্পণ করে। লিয়াম খুশি হয় ঘটনাগুলো মোড় দেখে। সে বিজ্ঞানীদের বলে সব ট্রেজার দিয়ে দিতে। তখন উগো তাকে জিজ্ঞেস করে সে কেমন ট্রেজার চাই কারণ তার কাছে আছে মূল্যবান জিনিসপত্র আর পোষা প্রাণী যেগুলো ক্যাপ্টেন গো সংগ্রহ করত। লিয়ামের মনে পড়ে সে যে কুকুরটা দেখেছিল সেটা হয়তো ওই পোষা প্রাণীগুলোর একটি। সে বিজ্ঞানীর কাছে এই নিয়ে আরো জানতে চায়। বিজ্ঞানী ভাবে লিয়ামও বুঝি ক্যাপ্টেন গো এর মতো বিকৃত মানসিকতার যে মানুষদের পোষা প্রাণী বানিয়ে রাখে। তাই সে বলে চাইলে সে ওই প্রাণীগুলোকে অনুগত কুকুরে পরিণত করে দিতে পারে। কিন্তু লিয়াম একদমই বুঝতে পারে না লোকটা কি বলছে। তখন বিজ্ঞানী বলে চলো তোমাকে আমরা ল্যাবে নিয়ে যাই যেখানে আমি আমার সব সাবজেক্ট রাখি। তারপর সে লিয়ামকে দেখায় কিছু মেয়েদের যাদের তার পরীক্ষার মাধ্যমে ভয়ঙ্কর দানবে পরিণত করা হয়েছে। একজন সেনা বমি করতে শুরু করে। সে এই দৃশ্য সহ করতে পারে না। ক্যাপ্টেন রেগে যায় বলে তুমি এত দুর্বল কেন। এই সময় লিয়াম সামনে এগিয়ে যায়। হঠাৎ তার চোখ আটকে যায় এক টেস্ট সাবজেক্টের উপর। বিজ্ঞানী বলে তোমার চোখ ভালো। এই মেয়েটা ক্যাপ্টেন গোজের প্রিয়। সে একটানা বলে যায় মেয়েটা আমার মাস্টারপিস। লিয়ামের মুখ বিকৃত হয়ে যায়। সে মনে করে একসময় তাকেও মানুষ হিসেবে গণ্য করা হতো না। সে ভাবে এই লোকটা কিভাবে মানুষকে এত কষ্ট দিতে পারে। সে চুপচাপ পিস্তল তোলে এক গুলি চালায়। বিজ্ঞানীর মাথায় গুলি লাগে। সে তখন চারদিকে তাকাতে থাকে। এমন সময় একটা কণ্ঠস্বর আসে একটা অক্টোপাসের মতো মেয়ে যার চোখ হাতের তালুতে কথা বলে। সে জিজ্ঞেস করে তুমি কে। লিয়াম উত্তর দেয় আমি লিয়াম। এখন থেকে এই গ্রহ আমার কন্ট্রোলে আর যে এইসব করতো তাকে আমি মেরে ফেলেছি। মেয়েটা কাঁদতে শুরু করে। সে ভাবে এবার বুঝি তার কষ্ট শেষ হতে যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে বলে আমার কষ্ট শেষ করে দাও। আমাদের সবার জীবন শেষ করে দাও। আমরা আর কোনোদিন মানুষ হয়ে বাঁচতে পারবো না। লিয়াম জোর দিয়ে বলে আমি সবাইকে বাঁচাবো তবে পরে তোমাদের এই ঋণ শোধ করতে হবে। সে তার শিপে চলে যায়। পেছনে বলে মেডিকিট ডাকো। মেয়েগুলোকে আমাদের জাহাজে তুলে নাও। চিকিৎসা শুরু করো। মেয়েটা আবারও কাঁদতে কাঁদতে বলে থেমে যাও আমাকে বাঁচানো যাবে না। ক্যাপ্টেন লিয়ামের কথায় একমত নয়। তবুও সে লিয়ামের আদেশ অমান্য করতে পারে না। সে চেষ্টা করলো তাকে বোঝাতে। বলল এই মেয়েদের চিকিৎসা করা সহজ হবে না। তাদের পুরো শরীর নতুন করে তৈরি করতে হবে। সেটা করতে লাগে এক ধরনের দুষ্প্রাপ্য ওষুধ আর খুব দক্ষ ডাক্তার। সে বলল এতগুলো মেয়েকে বাঁচাতে যে খরচ হবে সেটা মূল্যবান কিছু না। কিন্তু লিয়াম জবাব দিল আমি আজ ভালো মুডে আছি। মাঝে মাঝে কিছু ভালো কাজ করলে ক্ষতি কি। এই সময় আমাকে একটা বার্তা পাঠালো। জানালো তারা আসল গুপ্তধনের ঘর খুঁজে পেয়েছে। লিয়াম এটা শুনে খুশি হলো কারণ ওরা ঠিক তখনই মেয়েদের চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করেছিল। অন্যদিকে ক্রিস্টিনা নামের যে মেয়েটি লিয়ামকে তার জীবন শেষ করতে অনুরোধ করেছিল সে এখনো কাঁদছে। সে আগে ছিল হোলি রাজ্যের প্রেসিডেন্ট নাইট। জলদস্যুদের সঙ্গে যুদ্ধ করে সে অনেক সুনাম কুড়িয়েছিল। কিন্তু যখন সে গেল গো আর তার লোকেদের সঙ্গে যুদ্ধ করতে তখন তাদের চালাকির ফাঁদে পেলে ধরে ফেলা হয়। তারপর জলদস্যুরা তাদের নিজের গ্রহটাকে চোখের সামনে উড়িয়ে দেয়। তার পরিবার ভয়ে অস্থির হয়ে পড়ে কারণ ওই এলাকায় ইউনাইটেড অ্যালায়েন্সের সেনারা পাহারা দিচ্ছিল। তারা ভাবতেই পারেনি জলদস্যুরা এত সহজে ঢুকে পড়বে। কিন্তু তখনই তারা বুঝতে পারে আসলে অ্যালায়েন্স তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যে ডালগুলো তাদের রক্ষা করছিল সেগুলো আর বেশিক্ষণ টিকতে পারেনি আর অল্প সময়ের মধ্যে পুরো গ্রহটা ধ্বংস হয়ে যায়। ক্রিস্টিনা পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু তার দুর্ভাগ্য তখনও শুরু। গো তার গ্রহ ধ্বংস করে তাকে আর তার সাথীদের নিয়ে যায় এক গুপ্তধনের দ্বীপে। সবাই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু ক্রিস্টিনা তখনও আশা ছাড়েনি। সে বাকিদের বলেছিল আমাদের
সাহায্য আসবেই। কিছুক্ষণ পর গো যখন ওকে দেখতে আসে, ক্রিস্টিনা তাকে বলে তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও তাহলে এখনই মেরে ফেলো, কারণ সে বলে আমি অপমানের জীবন চাই না, তার চেয়ে মৃত্যু ভালো। দস্যু ক্যাপ্টেন হেসে বলে আমি যদি চাইতাম তাহলে অনেক আগেই তোমাকে মেরে ফেলতাম, কিন্তু না, আমি কাউকে মারিনি, কারণ আমি সবাইকে আমার সঙ্গে রাখতে চাই। তারপর সে বলে আমার ইচ্ছা বদলে গেছে, আমি শুধু একজন মেয়েকে মুক্তি দেব। সে ক্রিস্টিনাকে বলল তুমি বেঁচে নাও। অনেক জোর করার পর ক্রিস্টিনা সে মেয়েটিকে বেছে নিল যে ছিল সবচেয়ে ভীত, কিন্তু এইটা ছিল তার ঘৃণ্য ফাঁদ। সে ঠিক সেই মেয়েটাকেই নিল প্রথম প্রশিক্ষণের জন্য। সে মেয়েটাকে দিল এক বিজ্ঞানীর হাতে। বিজ্ঞানী হঠাৎ একটা একাধিক হাতওয়ালা দানবের রূপ নিল। সে মেয়েটার শরীর কাটতে শুরু করলো। ক্রিস্টিনা পাগল হয়ে গেল। সে কান্না করে বলল গোস্ট দয়া করে থামো, কিন্তু গোস্ট শুধু হাসলো, বলল আমি যদি এখন থেমে যাই মেয়েটা মরে যাবে। ক্রিস্টিনার আর কিছু করার ছিল না, তাকে চোখের সামনে সে ভয়ানক পরীক্ষা সহ করতে হলো। আর কিছুক্ষণ পর বিজ্ঞানী মেয়েটাকে একটা দানবে পরিণত করলো। ক্রিস্টিনা ভয়ে তাকিয়ে রইল। তখন গোস্ট বলল তোমাকে আমি আরো ভয়ঙ্কর কিছুতে রূপান্তর করব। ক্রিস্টিনা চিৎকার করে জিজ্ঞেস করলো তুমি এমন কাজ কিভাবে করতে পারো? গোস্ট বলল এইটা আমি উপভোগ করি, আমি এত কুৎসিত, এইটা তো ঠিক না, তাই আমি সুন্দর মেয়েদের কুৎসিত করে ফেলি আর দেখি তারা কেমন ভেঙে পড়ে। এরপর সে ক্রিস্টিনাকে টেনে নিল পরীক্ষার চেয়ারে। এইবার আর সাহস রাখতে পারলো না ক্রিস্টিনা। সে কাঁদতে কাঁদতে বলল প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি যা বলবে করব। গোস্ট এবার হেসে বলল না, এখন থেকে তুই হবি আমার সবচেয়ে জনপ্রিয় পোষা। সে বলল আমি তোমাকে শুরুতে ইচ্ছে করে পছন্দ করিনি, আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটা বিকৃত হয়ে যাবে আর কেমন করে হতাশায় ডুবে যাবে। তারপর সে বিজ্ঞানীকে আদেশ দিল ক্রিস্টিনার চোখ দুটো তুলে নাও, তারপর ওর হাতের তালুতে বসাও যাতে ও আয়না ছাড়াও দেখতে পারে ও কতটা কুৎসিত। ক্রিস্টিনা কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু কিছুই কাজে লাগলো না। শেষ পর্যন্ত ও একটা সবুজ দানবে পরিণত হলো। ওর বাকি সাথীদের ঠিক একই পরিণতি হলো। বর্তমান সময়ে লিয়াম নিজের গ্রহে ফিরে এলো, নিয়ে এলো ওকে দেখতে। সে শুনেছে লিয়াম দস্যুদের ঘাঁটি জয় পেয়েছে। সে বলল চলো এই উপলক্ষে কিছু যুদ্ধজাহাজ কিনি। লিয়াম বলল তুমি শুধু আমাকে ঠকাচ্ছ। নিয়া বলল আমার যুদ্ধজাহাজ তো কাজে লেগেছে, তাছাড়া তুমি তো ভালো লাভ করেছো ওই হামলায়, এবার একটু বিনিয়োগ করো। সে আবার লিয়ামকে ফুসলানোর চেষ্টা করলো, কিন্তু লিয়াম একদম মন স্থির করে রেখেছে। সে বলে ফেললো চুপ করো একদম। নিয়া যখন বুঝতে পারলো যে তার প্রলোভন বা চাপ কিছুই কাজ করছে না, তখন সে বলল তোমাকে ওয়ার্প গেটে ঢোকার অনুমতি তো আমি জোগাড় করে দিয়েছিলাম। এইবার লিয়াম একটু নরম হলো। সে বলল আচ্ছা এবার বলো কি চাই। সে আমাগিকে জিজ্ঞেস করলো আমরা যে ধন সম্পদ পেয়েছি সেটা দিয়ে কত জাহাজ কিনতে পারবো। আমাগি বলে সব খরচ কেটে গেলে এখনো 5,000 জাহাজ কেনার মতো টাকা আছে। লিয়াম শুনে চমকে গেল, কিন্তু নিয়া সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে গেল। আমি এখনই 5,000 জাহাজ অর্ডার দিচ্ছি। লিয়াম তার পেছনে ছুটে গেল। না দাঁড়াও, পাগলামি করো না। এইদিকে ইয়াসু করিডোর দিয়ে হাঁটছিল। সে ভাবছিল এইবার অতিরিক্ত টাকা চাওয়ার কি অজুহাত দিবে। ঠিক তখনই মিয়া পাশ দিয়ে হাঁটছিল। সে একজন সহকর্মীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। সে বলল আমি লিয়ামের কাছ থেকে একটা বড় অর্ডার পেয়েছি, তবে নিজে ইজ্জত কচু কাটা করার পর যেমন সবসময় হয়। ইয়াসু আবার ভাবলো লিয়াম নিয়াকে খেলনার মতো ব্যবহার করছে। এই কথা মনে করতেই ওর ভীষণ রাগ উঠে গেল। এই দেখে পাশে দাঁড়িয়ে থাকা গাইডটা খুশি হয়ে গেল, কারণ সে তো এমন নেগেটিভ আবেগের জন্যই অপেক্ষা করছিল। ওদিকে লিয়াম নিয়াকে খুঁজছিল, কিন্তু তার আগে ইয়াসু লিয়ামকে খুঁজে পেল। ইয়াসু বলল আমার সঙ্গে চলো। তারা গেল প্রশিক্ষণ মাঠে। সেখানে লিয়ামের চোখে কাপড় বাঁধা হলো আর তার তলোয়ারটাও ভারী করে দেওয়া হলো। এরপর শুরু হলো আবার একটা অসম্ভব ট্রেনিং। এইবার ইয়াসু এনেছে অনেকগুলো ড্রোন যেগুলো রিমোটে চালানো হয়। সব দিক থেকে সেই ড্রোনগুলো টেনিস বল ছুড়ে মারছিল লিয়ামের দিকে আগের থেকেও বেশি জোরে। লিয়াম প্রতিক্রিয়া দিতেও পারছিল না, সে বারবার আঘাত খাচ্ছিল। তারপর ইয়াসু বলল আরো পাওয়ার বাড়াও। লিয়াম সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। সে বলল আমি একটা তলোয়ার দিয়ে আক্রমণ ঠেকাতে পারছি না। ইয়াসু বলল অজুহাত দিও না, উত্তরটা নিজে খুঁজে বের করো। এই কথা শুনে লিয়ামের মাথায় একটা বুদ্ধি এলো। সে ভাবলো যেমনটা আমি আগের বার করেছিলাম এবারও আমি ম্যাজিক ব্যবহার করব, তবে এবার আক্রমণের জন্য না, রক্ষার জন্য। সে চেষ্টা করলো তার ম্যাজিককে ডালে রূপান্তর করতে, আর প্রথম চেষ্টাতেই সফল হলো। বলগুলো যখন ডালে লাগে ফিরে যেতে লাগলো। ইয়াসু হা করে তাকিয়ে থাকলো। তারপর সেই ডাল ব্যবহার করে সব বল ফিরিয়ে দিল যেদিক থেকে এসেছিল। সব ড্রোন একে একে ধ্বংস হয়ে গেল। লিয়াম তখন তার চোখ বাঁধা কাপড় খুলে ফেলে। সেই ইয়াসুকে জিজ্ঞেস করলো আমি কি ভালো করলাম, কিন্তু ইয়াসু নিজেই তো অনেকগুলো বলের আঘাতে ক্ষত বিক্ষত। সে বুঝতে পেরে একদম আতঙ্কিত হয়ে পড়লো। ভাবলো লিয়াম তো সত্যি জিনিয়াস, সে যদি সব বুঝে ফেলে আমি তো ধরা পড়ে যাবো। ও জানে লিয়ামের আগেও দুর্নীতিগ্রস্ত অফিসারদের শেষ করেছে, দস্যুদের দমন করেছে, তাই মনে মনে খুব ভয় পেল যদি লিয়াম একবার বুঝে ফেলে আমি আসলে প্রতারক তাহলে তো আমাকেও মেরে ফেলবে। এই ভেবে ও ঠিক করলো পালাতে হবে। এর আগেই চুপচাপ হাঁটা শুরু করলো। লিয়াম জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ? ইয়াসু বলল আমার আর কিছু শেখানোর নেই, তুমি যা শেখার ছিল সব শিখে গেছো, এখন শুধু চর্চা করো যেভাবে খুশি, কারণ তলোয়ার বিদ্যা
আমাদের পথ তো অন্তহীন। লিয়াম বলল, আমি এটা চাই না, আমি এখনো তোমার কাছে ট্রেনিং নিতে চাই। ইয়াসু তখন রেগে গিয়ে বলল, এই ন্যাকামি বন্ধ করো। তুমি ভাবছো আমি মাস্টার, কিন্তু আমি নিজেও একজন ছাত্র, তাই আমারও উন্নতি করতে হবে। আর তুমি যদি সবসময় আমার সঙ্গে লেগে থাকো সেটা আমার জন্য ভালো না। তখন ইয়াসু আবার লিয়ামের দিকে ফিরে তাকালো, বলল, তুমি এখন আনুষ্ঠানিকভাবে পাস করছো, এখন তুমি দেহের পথে একজন মাস্টার। সে আরো বলল, তোমার কাজ এখন এই তলোয়ার চালানোর ধারা সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দেওয়া। লিয়াম খুশি হয় সেটা মেনে নিল। ও ঘুরে দাঁড়াতে ইয়াসু ধরে পালালো। লিয়াম কিন্তু খুব ভালো বোধ করছিল, এর আয় কখনো এতটা না। তার ঋণ কমছে, তার এলাকা উন্নত হয়েছে, সে কিছু দস্যুদের হারিয়েছে, আর এখন তার গুরু ওকে স্বীকৃতি দিয়েছে। সে মনে মনে গাইডকে ধন্যবাদ দিল। আর এই উল্টোপাল্টা লোকটা গাইড দৌড়ে একটা নতুন জগতে পালিয়ে গেল, এর আগেই যদি লিয়ামের ভালো আবেগে ধ্বংস না হয়ে যায়।